ভাবুন তো, আমেরিকার অনেক ছোট শহরের চাইতেও কম আয়ের একটি দেশ কিভাবে বারবার বিশ্বের সবচেয়ে ধনী আর শক্তিশালী দেশগুলোকে টাকার অভাবে দেউলিয়া করে ছাড়ে। এটা কোনো ধাঁধা নয়, এটা একটা কঠিন সত্য। আমরা প্রায়ই আফগানিস্তানকে সাম্রাজ্যের কবরস্থান বলে ডাকি, কিন্তু আমরা একটা বড় বিষয় ভুলে যাই। এই দেশটি আসলে বিশ্বের বড় বড় সুপার পাওয়ারদের ধনাগার বা ট্রেজারির জন্য একটা ব্ল্যাক হোল বা কালো গর্তের মতো। একটু কল্পনা করুন, আপনি এমন একটা বিশাল অঙ্কের চেক সই করছেন যা দিয়ে আমেরিকার সব ছাত্রের ঋণের টাকা শোধ করা যেত, কিংবা আমেরিকার প্রতিটি ভাঙা ব্রিজ আর রাস্তা মেরামত করা যেত, এমনকি পৃথিবীর সবাইকে আগামী বড় কোনো অসুখ থেকে বাঁচানোর জন্য টিকা দেওয়া যেত। কিন্তু সেই বিপুল পরিমাণ টাকা আফগানিস্তানের উঁচু উঁচু পাহাড় আর দুর্গম উপত্যকায় হারিয়ে গেল। এটা কোনো সাধারণ সাম্রাজ্য দখলের গল্প নয়। আফগানিস্তান এমন এক জায়গা যা যুদ্ধে জয়ী হয় না, বরং এটি তার শত্রুকে ক্লান্ত করে ফেলে, তাদের পকেট খালি করে দেয়। এদের গোপন অস্ত্র কোনো বিশাল সেনাবাহিনী নয়, এদের অস্ত্র হল বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর কোষাগার বা ব্যাংক ব্যালেন্স শূন্য করে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা। ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, এই তিনটি দেশই বুক ভরা সাহস আর অহংকার নিয়ে এখানে এসেছিল। তারা ভেবেছিল তারা সহজেই জিতে যাবে, কিন্তু শেষে তারা সবাই ফিরে গেছে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে, তাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে। আজ আমরা যুদ্ধে মারামারি বা বোমাবাজির গল্প শুনব না, আজ আমরা টাকার পেছনের গল্পটি শুনব। আমরা দেখব কেন আফগানিস্তান বিশ্বের বড় বড় জায়ান্ট বা দৈত্যদের জন্য একটা অর্থনৈতিক ফাঁদ। চলুন ইতিহাসের পাতা উল্টানো যাক। শুরু করা যাক ১৯০০ শতক দিয়ে। ব্রিটিশ সাম্রাজ্য তখন ক্ষমতার একদম চূড়ায়, পৃথিবীর ৪ ভাগের ১ ভাগ তাদের দখলে। কিন্তু আফগানিস্তানের হিসাবের খাতাটা ছিল একদম অন্যরকম এক দানব। ১৮৩৯ সালে লন্ডন প্রথমবারের মতো আফগানিস্তানে হামলা চালায়। তাদের উদ্দেশ্য কিন্তু দেশ দখল করা ছিল না, তারা রাশিয়াকে ভারত দখল করা থেকে আটকাতে চেয়েছিল। একে বলা হতো দ্য গ্রেট গেম বা বড় খেলা। এই প্রথম যুদ্ধের খরচ ছিল সেই সময়ের হিসেবে ১১ মিলিয়ন পাউন্ড। আজকের দিনে এটা হয়তো কম মনে হতে পারে, কিন্তু সেই সময় এটি ছিল পুরো ব্রিটিশ সাম্রাজ্যের মোট আয়ের ১%। একটু চিন্তা করুন, বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য তাদের মোট অর্থনীতির ১ ভাগ খরচ করে ফেলল এই পাহাড়ি দেশটির পেছনে। এই বিশাল অঙ্কের টাকা দিয়ে তারা সেই সময়কার ১২০টি অত্যাধুনিক লোহার যুদ্ধজাহাজ তৈরি করতে পারত, অথবা তাদের পুরো নৌবাহিনীকে টানা ৩ বছর খাওয়াতে ও চালাতে পারত। কিন্তু সেই টাকা দিয়ে তারা কি পেল? শুধুই ধ্বংস। ১৬,০০০ ব্রিটিশ আর ভারতীয় সৈন্য খুব ভাব নিয়ে কাবুলে গিয়েছিল। তারা ভেবেছিল তারা সেখানে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু ১৮৪২ সালের সেই ভয়াবহ শীতে তাদের পুরো বাহিনী ধ্বংস হয়ে যায়। মাত্র একজন ইউরোপীয় মানুষ, ডাক্তার উইলিয়াম ব্রাইডেন, কোনো মতে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছিলেন। ১৬,০০০ মানুষের মধ্যে মাত্র একজন জীবিত ফিরে আসা, ভাবা যায়? এটা শুধু যুদ্ধে হেরে যাওয়া ছিল না, এটা ছিল ব্রিটিশদের সম্মান আর অর্থনীতির ওপর এক বিশাল থাপ্পড়। তবুও তারা শিক্ষা নেয়নি। ১৮৭৮ সালে তারা আবার ফিরে আসে, আরও ১৭ মিলিয়ন পাউন্ড খরচ করে এবং আরও ১০,০০০ সৈন্যের জীবন বিসর্জন দেয়। ১৯১৯ সালে প্রথম যুদ্ধের পর ব্রিটেন অবশেষে বুঝতে পারে যে এই দেশকে পরাধীন করে রাখা সম্ভব নয়। তারা আফগানিস্তানকে স্বাধীনতা দিয়ে দেয়। ৩টি যুদ্ধের মোট খরচ আজকের দিনের হিসেবে প্রায় ৩.৫ বিলিয়ন পাউন্ড। ব্রিটিশরা হাড়ে হাড়ে টের পেয়েছিল যে
ভারত দখল করে রাখা লাভজনক হতে পারে, কিন্তু আফগানিস্তান হল এমন এক বিলাসিতা যা তাদের মতো সুপার পাওয়ারও বহন করতে পারবে না। এবার ঘড়ির কাঁটা ঘুরিয়ে চলে আসি ১০০ বছর পর, ১৯৭৯ সালের ক্রিসমাসের সময়। এবার মঞ্চে নতুন খেলোয়াড়, সোভিয়েত ইউনিয়ন। তাদের বিশাল সব ট্যাঙ্ক আফগানিস্তানে ঢুকতে শুরু করল। ক্রেমলিনের নেতারা খুব আত্মবিশ্বাসী ছিলেন। তারা ভেবেছিল এটা মাত্র ৩ মাসের একটা ছোট অপারেশন হবে। তারা যাবে, সরকারকে সাহায্য করবে আর বিজয়ীর বেশে ফিরে আসবে। কিন্তু তারা সেখানে আটকে থাকল ১০ বছর। এই যুদ্ধটা হয়ে দাঁড়াল সোভিয়েত ভিয়েতনাম। টাকার খরচ ছিল অকল্পনীয়। প্রতি বছর সোভিয়েতরা তাদের দেশের মোট আয়ের ১.৫% আফগানিস্তানের পেছনে ঢালতে লাগল। এটা কিন্তু একবারের খরচ নয়, টানা ১০ বছর ধরে প্রতি বছর এই খরচ হতে লাগল। যখন মস্কোর সাধারণ মানুষ এক টুকরো রুটির জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকত, তখন তাদের দেশের সামরিক বাজেটের ২০% খরচ হচ্ছিল এই যুদ্ধের পেছনে। যুদ্ধটা তাদের জন্য ছিল এক দুঃস্বপ্ন। মুজাহিদিন যোদ্ধারা ১০,০০০ ফুট ওপরের পাহাড়ে বসে সোভিয়েতদের রসদবাহী ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দিত। আমেরিকার দেওয়া আধুনিক স্টিঙ্গার মিসাইল দিয়ে তারা সোভিয়েতদের গর্বের হেলিকপ্টারগুলো নামিয়ে ফেলত। ১৯৮৬ সালের দিকে সোভিয়েত নেতারা নিজেদের মিটিংয়ে স্বীকার করতে বাধ্য হন যে আফগানিস্তানে যুদ্ধ চালাতে তাদের প্রতিদিন $২.৫ মিলিয়ন খরচ হচ্ছে। এই অঙ্কটা কতটা বড় জানেন? আফগানিস্তান সরকার সারা বছরে যে টাকা আয় করত, সোভিয়েতরা তার চেয়ে বেশি টাকা প্রতিদিন খরচ করত শুধু যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য। ১৯৮৯ সালে তারা যখন ফিরে গেল, তখন রেখে গেল একটি ধ্বংসপ্রাপ্ত দেশ আর নিজেরা হয়ে গেল দেউলিয়া। এর মাত্র ২ বছর পর বিশাল সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। আফগানিস্তানের যুদ্ধের খরচ সোভিয়েত অর্থনীতিকে এমনভাবে চুষে খেয়েছিল যে তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এরপর এলো ১২ই সেপ্টেম্বর ২০০১। টুইন টাওয়ার হামলার পর আমেরিকা রাগে ফুঁসছে। তাদের লক্ষ্য ছিল আল কায়েদাকে ধ্বংস করা এবং তালিবানকে সরানো। তারা প্রতিজ্ঞা করেছিল আর কখনো না। কিন্তু যা শুরু হয়েছিল সন্ত্রাসীদের ধরার অভিযান হিসেবে, তা ধীরে ধীরে পাল্টে গেল। আমেরিকা চাইল পুরো আফগানিস্তানকে নতুন করে গড়তে, অনেকটা আমেরিকার মতো করে। ২০ বছর পর যখন সব হিসাব করা হলো, দেখা গেল খরচ হয়েছে $২.৩ ট্রিলিয়ন। সংখ্যাটা এত বড় যে কল্পনা করা কঠিন। সহজ করে বললে, টানা ২০ বছর ধরে প্রতিদিন $১১৫ মিলিয়ন খরচ করা হয়েছে। এই টাকা দিয়ে আফগানিস্তানের প্রতিটি মানুষকে সারা জীবনের জন্য একটা ভালো চাকরি বা বেতনের ব্যবস্থা করে দেওয়া যেত। কিন্তু তার বদলে এই টাকা খরচ হয়েছে যুদ্ধে। এখন প্রশ্ন হল, এত টাকা আসলে গেল কোথায়? চলুন একটু হিসাব মেলাই। $৮০০ বিলিয়ন গেছে সরাসরি যুদ্ধের খরচে, বোমা, গুলি, সৈন্যদের বেতন আর তেলের পেছন। আর $৮৫ বিলিয়ন খরচ হয়েছে আফগান পুলিশ আর সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে। আমেরিকা চেয়েছিল আফগানরা নিজেরাই নিজেদের দেশ রক্ষা করবে। কিন্তু যখন ২০২১ সালে আসল সময় এলো, তখন দেখা গেল এই বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। দুর্নীতির কারণে তাদের অনেকের কাছে অস্ত্র ছিল না, বেতন ছিল না। $৩৬ বিলিয়ন খরচ হয়েছে রাস্তাঘাট, স্কুল আর হাসপাতাল বানাতে। শুনতে খুব ভালো লাগে, কিন্তু ঠিকাদারেরা এত খারাপ মানের কাজ করেছে যে এক বর্ষাকালেই রাস্তাগুলো ধুয়ে মুছে গেছে। একটা মজার কিন্তু দুঃখজনক উদাহরণ দেই। $১.৫ মিলিয়ন খরচ করে একটা ক্লিনিক বানানো হলো।
কিন্তু সেটা এমন জায়গায় বানানো হলো যেখানে কোনো ডাক্তার যেতে চায় না। শেষমেশ স্থানীয় লোকেরা সেটাকে ভেড়া রাখার ঘর হিসেবে ব্যবহার করতে শুরু করল। ভাবা যায়, আমেরিকার করদাতাদের কোটি কোটি টাকা খরচ হল ভেড়ার ঘর বানাতে। পরিবহন বা লজিস্টিক খরচ ছিল মাথা খারাপ করার মতো। 1 গ্যালন জ্বালানি তেল, যার দাম হয়তো আমেরিকার পাম্পে কয়েক ডলার, সেটা আফগানিস্তানের দুর্গম যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে খরচ পড়ত $400। কারণ এই তেল আনতে হতো পাকিস্তান থেকে, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে, সন্ত্রাসীদের এলাকা দিয়ে। পথে পথে নিরাপত্তা দিতে হতো, ঘুষ দিতে হতো। আর সবশেষে $19 বিলিয়ন কোনো হিসাবই পাওয়া যায়নি। এই বিশাল অঙ্কের টাকা সোজা দুর্নীতির পেটে চলে গেছে। প্রথমে লক্ষ্য ছিল বিন লাদেনকে ধরা, সেটা ঠিক ছিল। কিন্তু এরপর লক্ষ্য হয়ে গেল দেশটাকে গণতান্ত্রিক বানানো, মেয়েদের স্কুল চালানো, এমনকি গ্রামে গ্রামে সোলার প্যানেল বসানো। উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু লক্ষ্য যত বাড়ল, খরচের খাতা তত লম্বা হতে থাকল। আগের কাজ শেষ না হতেই নতুন নতুন কাজের ফর্দ তৈরি হতে লাগল। পঞ্চম কারণ হল সময়। 20 বছরের যুদ্ধ মানে হল আপনাকে একই জিনিস বারবার কিনতে হবে। একটা গাড়ি নষ্ট হবে, নতুন একটা কিনতে হবে, সেটাও নষ্ট হবে। সৈন্যরা বাড়ি ফিরে যাবে, তাদের আজীবন চিকিৎসার খরচ সরকারকে টানতে হবে। এভাবে খরচ চক্রবৃদ্ধি হারে বাড়তেই থাকে। আফগানরা খুব ভালো করে জানে যে তারা আমেরিকা বা রাশিয়ার মতো শক্তির সাথে সামনাসামনি যুদ্ধ করে জিততে পারবে না। তাদের কাছে তো আর প্লেন বা মিসাইল নেই। তাই তাদের যুদ্ধের কৌশল সম্পূর্ণ আলাদা। তাদের আসল অস্ত্র হল ধৈর্য। তাদের লক্ষ্য যুদ্ধে জেতা নয়, তাদের লক্ষ্য হল শত্রুর বাজেটকে দেউলিয়া করে দেওয়া। ব্যাপারটা বুঝিয়ে বলি। ধরুন, একজন সাধারণ বিদ্রোহী মাত্র $10 খরচ করে একটা বোমার দিয়ে জেনারেটরের একটা পার্টস নষ্ট করে দিল। এখন সেই পার্টসটা ঠিক করতে আমেরিকাকে হয়তো হেলিকপ্টার পাঠাতে হবে, ইঞ্জিনিয়ার পাঠাতে হবে, স্পেশাল টিম পাঠাতে হবে। সব মিলিয়ে খরচ হবে $10,000। কিংবা গ্রামের রাস্তায় বিদ্রোহীরা $200 চাঁদা চাইল। এই চাঁদা না দিলে তারা $2 মিলিয়ন কনভয় বা গাড়ির বহর আটকে রাখবে। ফলে পুরো শিডিউল এলোমেলো হয়ে যাবে। বিদ্রোহীদের খরচ $10 আর আমেরিকার খরচ $10,000। এই অসম লড়াই যদি বছরের পর বছর চলতে থাকে, প্রতিদিন চলতে থাকে, তাহলে কি হবে? খরচটা আকাশ ছোঁবে। আফগানদের উদ্দেশ্য হল ওয়াশিংটন বা লন্ডনে বসে থাকা হিসাবরক্ষকদের এটা বোঝানো যে এখানে থাকাটা অসম্ভব রকমের ব্যয়বহুল। তারা চায় সুপার পাওয়াররা নিজের পকেটের দিকে তাকিয়ে নিজেরাই ফিরে যাক। ইতিহাস আমাদের বারবার একই শিক্ষা দিয়েছে। 3টি আলাদা শতাব্দী, 3টি আলাদা পরাশক্তি, ব্রিটিশ, সোভিয়েত এবং আমেরিকান, কিন্তু সবার পরিণতি একই।